গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনারা যদি না শুনে থাকেন তবে প্রথমে সেটি শুনুন। দুটি পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। এবং পর্ব দুটি শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। নীল সমু ডায়েরি খুঁজে পায় এবং তাতে লেখা থাকে জয়ন্তীদের বাড়ির এক ইতিহাস। সেই ইতিহাস বড়ই জটিল। সেই ইতিহাস শুরু হয়েছে 4 পুরুষ ধরে। এখন তারপর থেকে। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আসলে বাইরে থেকে কোনো মানুষকে চেনা যায় না, বোঝাও যায় না। দূর থেকে আমার মনে হতো বিপ্রদাসবাবু বুঝি খুব খিটখিটে, সন্দেহবাদী আর বায়ুগ্রস্ত লোক হবে, কিংবা হয়তো প্রচণ্ড রাশভারী এবং দাম্ভিক। কিন্তু আজ ওর সঙ্গে কিছুক্ষণ আলাপ হতে মনে হলো লোকটা সম্বন্ধে যা ভাবতাম তা ঠিক নয়, বরং দেখছি ঠিক উল্টোটাই। নিজের দীর্ঘদিনের রোগ নিয়েও সামাজিকতাগুলো ভুলে যাননি। মানুষের সঙ্গে কেমনভাবে মিশতে হয় বা কথা বলতে হয় সেটুকু উনি ভালোভাবেই জানেন। রোগের সম্বন্ধেও উনি যথেষ্ট ওয়াকিবহল। ডাক্তাররা ভরসা দিলেও উনি বেশ ভালো করেই বুঝতে পারেন ইহজন্মে আর কোনোদিনই হয়তো বিছানা ছেড়ে সহজ জীবনে ফিরে যাওয়ার ক্ষমতা তার হবে না। ঘরের মধ্যে দেখলাম প্রচুর বই, নানান ধরনের সাবজেক্ট। তবে ভদ্রলোকের দেখলাম অ্যাস্ট্রোলজির ওপর বিশেষ নজর। কিরো বেনহাম থেকে আরম্ভ করে এদেশের অনেক নামি অনামি লেখকের জ্যোতিষশাস্ত্রের ওপর বই রয়েছে। একসময় হাসতে হাসতে বলেছিলেন, তোমাদের ওই ডাক্তারেরা যতই মুখে তাপ্পি দিক, আমি ঠিক জানি সপ্তমে নিচস্থ শনি এই খোঁড়াপা আর কোনোদিনও ভালো হবে না। একবার ফেলেছে আর উঠতে দেবে না। জানো সমুদ্র, যখন আমার পা দুটো খুব তাজা ছিল তখন বেড়াতে ইচ্ছা করতো না। আজ কিন্তু নানান দেশ বিদেশে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে ইচ্ছা করে। একেই বলে নিয়তি। বিপ্রদাসবাবুর কাছ থেকে বিদায় নিয়ে অবনীশার আমি গেলাম জয়ন্তীর ঘরে। রাস্তার দিকে বড় জানালাটার কাছে জয়ন্তী ওর প্রিয় ইজি চেয়ারটায় আধশো অবস্থায় বাইরে রৌদ্রোজ্জ্বল দুপুরের স্বচ্ছ আকাশের দিকে তাকিয়েছিল। আমাদের উপস্থিতিতে ও উঠে বসল। একটু পরেই অবনীশ ফ্যাক্টরিতে বেরিয়ে গেল। যাওয়ার সময় বিশেষ করে আগামী শনিবারের কথাটা মনে করিয়ে দিল। অবনীশ থাকাকালীন আমি জয়ন্তীর দিকে ভালো করে তাকাতে পারিনি। এবার ওর দিকে ভালো করে দেখলাম। সারা বাড়িতে আজ সবাই যখন আনন্দে রয়েছে, তখন জয়ন্তী আমাকে একটু বিস্মিত করল। কারণ মাস দুয়েক আগে শেষ দিন যেদিন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, সেদিনও হাজার দুঃখ নিয়ে ও আমার কাছে হাসিতে আর খুশিতে উজ্জ্বল হয়েছিল। অথচ আজ কেমন যেন বিষণ্ণ আর করুণ মনে হলো ওকে। একবার আমার দিকে তাকিয়ে ম্লান একটু হাসির ছোঁয়া ঠোঁটের কোণে ভাসিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। বেনি খোলা একরাশ চুল, তেমনি কালো রঙের একটা জর্জেট শাড়ি, টকটকে গায়ের রঙে প্রতিফলিত দুপুরের উজ্জ্বল আলো, নির্জন নিস্তব্ধ ঘর। এমনকি ভুল করেও একটা কাক ডেকে উঠে নিস্তব্ধতা ভঙ্গ করছে না। জয়ন্তী রূপসী, কেবল রূপসী নয়, আমার জীবনের একমাত্র নারী। জয়ন্তী ছাড়া আর কোনো মেয়ে আমার জীবনে কোনো রঙিন স্বপ্নের ইঙ্গিত আনেনি অথবা আনতে পারেনি। যদিও আমি জানি এ জীবনে জয়ন্তীকে আমার বেঁচে যাওয়া উচিত নয়, কারণ ও পরস্ত্রী। তাই ওকে আমি বন্ধু হিসেবে পেয়েই খুশি। সেই বন্ধুত্বের মধুর সম্পর্কটুকু বজায় রেখেই আমি ওদের পরিবারের নিকটে আসতে চেয়েছিলাম। এ কেবল আমার ওকে চোখের আড়াল করতে না চাওয়ার শান্তি। আরও শান্তি পেতাম যদি আমি ওকে জীবনে সুখী হতে দেখতাম। আমি জানি ওর কাছে আমি গেলে ও মনে মনে খুব আনন্দ পায়। আমার সঙ্গে কথা বলেও সুখ পায়, ছোট্ট মেয়ের মতো সারা ঘর লাফিয়ে বেরিয়ে তোলপাড় করে। তারপর যখন আমার চলে যাওয়ার সময় হয়ে আসে, দেখি ও কেমন যেন নিষ্প্রাণ হয়ে আসতে থাকে। এই অবুঝ মেয়েকে আমি কেমন করে বোঝাই যে আমাকে পেতে চাওয়া আজ আর ওর কল্পনাতেও আনা উচিত নয়। এই তো সেদিনের কথা, মাস দুয়েক হবে হয়তো, কি তার কিছু কম।
অফিসে বসে আমি কাজ করছি, হঠাৎ ফোন এলো। আমি জানি আমার দুই বন্ধু নীল এবং অজেয় ছাড়া একমাত্র জয়ন্তী সময় অসময়ে আমাকে ফোন করে। ফোন তুলতে জয়ন্তীর গলা পেলাম। গলাটা কেমন যেন একটু ধরা ধরা, অথচ একটা খুশির ছোঁয়াও রয়েছে। ফোনেও আমাকে বিশেষ করে পরের দিন দুপুরে যেতে বলল। সাধারণত আমি দুপুরে ওদের বাড়ি যাই না, কারণ সচরাচর আমি অফিস কামাই করি না। কিন্তু ও যেভাবে কাতর হয়ে আমাকে যেতে বলল, তাতে আমি নাও বলতে পারিনি। নিশ্চয়ই বিশেষ কোনো দরকার। কি করি, বাধ্য হয়েই পরের দিন অফিস কামাই করে ওর বাড়ি গিয়েছিলাম। আমার নীরব জীবনের একমাত্র স্মরণীয় মুখর দিন। সেদিন সকাল থেকে বৃষ্টি নেমেছিল, দুপুরেও থামেনি। তার উপর সারা আকাশের মুখ গম্ভীর, থমথমে। ওদের বাড়ি যখন পৌঁছালাম তখন আমি প্রায় ভিজে গেছি। জয়ন্তীকে এ জীবনে আমি অনেক রূপে দেখেছি, সত্যি বলছি। প্রথম ভালোবাসার দিনেই আমি ওকে প্রাণ খুলে হাসতে দেখেছি। আবার ভেঙে পড়ার দিনে সাহসী জয়ন্তীকেও আমার মনে আছে। এমনকি বর্তমানের বিষণ্ণ প্রতিমাকেও অহরহ দেখছি। কিন্তু সেদিন ঘরে ঢুকে যে জয়ন্তীকে দেখেছিলাম, এ জীবনে ও রূপে ওকে আমি আর কোনো দিনও দেখিনি, হয়তো আর কোনো দিন দেখতেও পাবো না। এক মূর্তিময়ী সাধ্যী নারী প্রসন্ন হাসিতে আমার ভিজে সপসপে দেহটার একেবারে সামনে দাঁড়িয়েছিল। জীবনে এর আগে কোনো দিনও ওকে এত কাছ থেকে আমি দেখিনি। ওর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত আমি শুনতে পাচ্ছিলাম। চমকে উঠেছিলাম। 34 বছরের দুর্দান্ত যৌবনের রক্ত ছলাৎ করে উঠেছিল। কেননা আমিও তো রক্ত মাংসের আর অনুভূতি দিয়ে গড়া পুরুষ মানুষ। আমারও তো কামনা বাসনা সব আছে। বিশেষ করে জয়ন্তী আমার আজন্মের চাওয়া নারী। সেই প্রাণ ও প্রতিমা আমার ভেজা ভেজা বুকের একেবারে সন্নিকটে। তবু নিজেকে কষ্টে দমন করে ওর দিকে তাকিয়েছিলাম পরিপূর্ণ দৃষ্টিতে। এ কোন সাজে সেজেছে জয়ন্তী? এমন সাজের তো কথা ছিল না। এমন রূপে ওকে কোনোদিনও দেখব তা স্বপ্নেও ভাবিনি। পাট ভাঙা লাল পেরে দামি গরদের শাড়ি পরেছে, সর্বাঙ্গে পড়েছে বহুমূল্য রত্নের অলঙ্কার। সেসব আমি জীবনে কোনোদিনও দেখিনি। সারা ঘরে ধূপ আর ধুনোয় একটা পবিত্র পবিত্র ভাব করে রেখেছে। এলো চুল, বাইরের বৃষ্টি ভেজা দমকা হাওয়া মাঝে মাঝে ঘরে ঢুকে পড়ে ওর নরম চুলগুলোকে বারবার এলোমেলো করে দিচ্ছিল। স্বনিবিনয় করা কপালে টকটকে সিঁদুরের টিপ আর চন্দনের ফোঁটা গাল পর্যন্ত গড়ানো। মনে হচ্ছে কে যেন ওকে নিপুণ করে সাজিয়েছে ফুলশয্যার রাত্রে। ওর ফুলশয্যার রাত্রে ওকে আমি দেখিনি। হয়তোবা এমন করেই সেদিনও সেজেছিল। ঠোঁটেও সেদিন কোনো মূল্যবান রং ব্যবহার করেনি, এমনকি ওর কোনো ফেভারিট বিলিতি এসেন্সও মাখেনি। তবু ওর সারা শরীর থেকে ভারী মিষ্টি একটা নরম সুগন্ধ ভেসে আসছিল। মনে হয় সারা শরীরে ও চন্দন বা ওই জাতীয় কিছু মেখেছিল। ঠিক সেই মুহূর্তে ওকে আমার মনে হয়েছিল এ যেন এক পূজারিনী, এক মহৎ উদ্দেশ্যে ওর আরাধ্যের সামনে দাঁড়িয়ে আছে। সেদিন তখনও আমি বুঝতে পারিনি কেন ওর সেই পূজারিনীর বেশ। তারপর হতবাক আমাকে আরও বিস্মিত করে ও হাঁটু গেড়ে আমার পায়ে মাথা ছোঁয়ালো। এতে দুপা পিছিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই ও আমার পা দুটো জড়িয়ে সেখানেই মুখ নামিয়ে এনেছিল। অস্বস্তিতে আমার সমস্ত শরীরটা থিরথির করে কাঁপছিল। আশেপাশে জানলা দিয়ে একবারও তাকিয়ে দেখছিলাম কেউ আমাদের এই অবস্থায় দেখে ফেলছে কিনা, কিন্তু জানালাগুলোয় ছিল পর্দা টাঙানো আর ভেজানো। প্রথমে অস্বস্তিটা কাটিয়ে ওকে আমি টেনে তুলেছিলাম, কিছু বলতেও চেয়েছিলাম, কিন্তু তার আগেই ও ওর সুন্দর আঙুলগুলো দিয়ে আমার মুখ চাপা দিয়ে বলেছিল, সমু, জীবনে আমি কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে? বলেছিলাম, যদি ক্ষমতা থাকে নিশ্চয়ই দেব। ও বলেছিল, আমি আর অন্য কিচ্ছু শুনতে চাই না, তুমি কেবল বলো দেবে। ওর করুণ মুখের দিকে চেয়ে আমি না বলতে পারিনি ওকে ফিরিয়ে দিতে। তাছাড়া আমার জীবনের সেই চরম দুর্বল মুহূর্তে
ওকে না বলার কোনো ক্ষমতাই আমার ছিল না, কেননা মেয়েদের ক্ষমতা অসীম। তারা যে কি বিরাট শক্তিময়ী তা আমার মতো সামান্য সংসার অনভিজ্ঞ পুরুষের পক্ষে কল্পনাতীত। সেদিনের পর এই আমি প্রায় মাস দুয়েক পর আবার ওর কাছে এলাম। জয়ন্তী এর মধ্যে আমাকে আর ডাকেনি। তারপর আজ ওর বাড়িতে এসে সবার মধ্যে একটা প্রাণের স্পন্দন দেখে ভেবেছিলাম জয়ন্তীরও বুঝি আনন্দের আতিশয্যে কিছু একটা করে বসবে, হয়তো সেদিনের মতোই। কিন্তু জয়ন্তী যেন আবার ফিরে গেছে ওর পুরনো প্রাণহীনতার রাজ্যে। ওর পাশে বসে আস্তে আস্তে ওর হাতে হাত রাখলাম। বললাম, কি হয়েছে তোমার জয়ন্তী? প্রথমে জয়ন্তী কিছু বলল না। তারপর ধীরে ধীরে ওর মুখটা আমার দিকে ফিরিয়ে এনে পরিপূর্ণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমায় একটা কথা দেবে? বললাম, কি? বলো, কথা রাখবে? রাখার হলে নিশ্চয়ই রাখবো। তুমি আর এ বাড়িতে এসো না। আমার মাথায় যদি কেউ প্রচণ্ড হাতুড়ি দিয়ে আঘাত করত তাহলেও বোধহয় এতটা লাগতো না। তবু অতি কষ্টে বললাম, কি বলছো তুমি? যা বলছি তাই। এ বাড়িতে তোমার আসার আর দরকার নেই। স্পষ্ট করে বলো। তোমার মতো বোকা দুনিয়ায় আর কেউ নেই। তুমি যাও। কিন্তু তা যদি না পারো তাহলে অন্তত একটু সাহসী হও। বলো, আমাকে কি করতে হবে? তোমার মতো ছেলের দ্বারা সেসব সম্ভব নয়। তুমি সত্যিই ভীতু আর কাপুরুষ। জানি না জয়ন্তীর আজ কি হয়েছে, অযথা ও কেন উত্তেজিত তাও বুঝতে পারলাম না। কিন্তু জয়ন্তীর এই ধিক্কারে যেন কি একটা ছিল। আমার ভেতরে ঘুমিয়ে থাকা পৌরুষটা হঠাৎই বীরত্ব দেখাবার জন্য খেপে গেল। কোথাও যেন একটা করুণার প্রচ্ছন্ন আভাসও ওর মধ্যে দেখতে পেলাম না। পুরুষরা আর যাই পারুক না পারুক, মেয়েদের চোখে ভীরু আর কাপুরুষ হতে রাজি নয়। তাই আমি আজ সমাজ, সংস্কার, মা আর বোনের কথা নিমেষে ভুলে বলে ফেললাম, জয়ন্তী, জয়ন্তী, আমি আজ তোমার জন্য সব কিছু করতে পারি। বলো, বলো তুমি আমাকে কি করতে হবে, বলো। পারবে? পারবে এই মুহূর্তে আমাকে এই বাড়ি থেকে বার করে নিয়ে যেতে? পারবে সমাজের কাছে আমাকে প্রতিষ্ঠা দিতে? কিন্তু হ্যাঁ, তোমার মনে হাজার কিন্তু পাহাড়ের মতো চেপে বসে আছে। ভুলে যাচ্ছ জয়ন্তী, তুমি একজনের স্ত্রী। আমি কিছুই ভুলিনি, কিন্তু ভুলতে চাই যে আমি এ বাড়ির কেউ। আমি এই সব অনাত্মীয়দের বন্ধন কাটিয়ে আমার পরমাত্মীয়ের কাছে জায়গা পেতে চাই। পারো আমায় এটুকু দিতে? রাজ ঐশ্বর্য ছেড়ে আমি পারি তোমার মতো গরিবের পাশে সারা জীবন কাটাতে। আমার মুখের সব শব্দ বন্ধ হয়ে গিয়েছিল। আমি আর কোনো উত্তর দিতে পারিনি। কিছুক্ষণ পর জয়ন্তী আমার হাত দুটো ধরে মৃদু চাপ দিল। মুখ তুলে ওর দিকে তাকালাম। দেখি ওর মুখে স্বল্প হাসির আভাস। বোধহয় সেটা হাসি নয়, হাসির ছদ্মবেশে একটা চাপা কান্না। ধীরে ধীরে ও বলল আমায় বাড়ি যেতে, আর আমাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, এটা জয়ন্তী বলেছিল, এবং আমাকে কিছু মনে না করতেও বলেছিল। এছাড়াও বলল, এই তো বেশ আছে, দেখা হচ্ছে, গল্প করছি, হাসছি, আনন্দ করছি, সংসার করছি, যখন যা প্রয়োজন তাই পাচ্ছি। একটা মেয়ের এর চেয়ে আর কি বা চাইবার আছে? এর থেকে বেশি চাওয়া অন্যায়। আর এক বড় স্ত্রীর জন্যে তোমারই বা জীবনটা নষ্ট হয়ে যাবে কেন? সামনে কত বড় ভবিষ্যৎ। মাথার ওপর তোমার মা আছেন, বোন আছেন, বোনেরও তো বিয়ে দিতে হবে। ভুল করে একটা কলঙ্কের বোঝা কাঁধে চাপলে তোমার বোনের বিয়ে দেওয়াই সমস্যার হয়ে দাঁড়াবে। তখন না পারবে বোনের সমস্যা দূর করতে, না পারবে আমার বোঝা কাঁধ থেকে ছেড়ে ফেলতে। হঠাৎ ওকে বাধা দিয়েই আমি বললাম, জয়ন্তী, আমাকে কয়েকটা দিন ভাবার সময় দেবে? হো হো করে জয়ন্তী হেসে উঠেছিল। বলেছিল, তুমি খেপেছ? ঠাট্টা করে একটা কথা বললাম আর তাইতে তুমি লাফিয়ে উঠলে? সত্যি তুমি কি বোকা! সামনে শনিবার আসছো তো? ওর কথার কোনো উত্তর না দিয়ে আমি চলে এসেছিলাম। তড়িতে জয়ন্তী আমার সামনে এসে দাঁড়ালো। তারপর সরাসরি আমার মুখের দিকে তাকিয়ে যেন কেঁদে ফেলে বলল,
এখনো কেন ভাবনি সমু? তুমি কি বুঝতে পারো না? আমি আর পারছি না। মনে মরে আর কতদিন বাঁচার অভিনয় করা যায়? এই কথা বলে এক ছুটে জয়ন্তী ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন আর ওকে আমি কোনো আশা বা আশ্বাসের কথা শুনিয়ে আসতে পারিনি। কেবল বলে এসেছিলাম, সামনের শনিবার আমি আসছি। আমার ভবিষ্যৎ সেদিনই না হয় তৈরি হয়ে যাবে। হাতে তো আর মাত্র একটা সপ্তাহ। আমার মতামত পেলেই আমি জানি জয়ন্তী ডিভোর্স অ্যাপ্লাই করবে। নীল আর অঞ্জু এখনও কিচ্ছু জানে না। আমি এই মুহূর্তে ওদের ছাড়া আর কাউকে কিচ্ছু বলতে পারছি না। অজু তো শুনেই বলবে না। ওর যা কোঁড়া প্রকৃতির ছেলে, ও পুরোপুরি না করে দেবে। কিন্তু নীল নিশ্চয়ই জয়ন্তীর দুঃখটাকে ফিল করবে। সামনের শনিবারই ওদের দুজনের সঙ্গে দেখা হবে। লাইট হাউসে কি একটা ছবির টিকিট কেটেছে, কিন্তু তার আগেই তো সব কিছু ঠিক করে নিতে হবে। দেখি কাল একবার নীলের বাড়ি যাব। সব কথা ওকেই আমায় প্রথম বলতে হবে। এখন আমি সব কিছুই বুঝতে পারছি প্রায়। রায়বংশের ট্র্যাজেডিটা কোথায় তাও আমার অজানা নয়। যদিও জয়ন্তী আমায় কোনোদিনও তেমন প্রকট করে কিছু বলেনি, তবে 2 মাস আগে জয়ন্তীর সেই অদ্ভুত আচরণ সেদিন বিস্মিত করলেও আজ প্রায় স্পষ্ট। জয়ন্তীর আজকের ব্যবহারও প্রায় অদ্ভুত মনে হলেও এখন এই ডায়েরি লেখার সময়টা বেশ বুঝতে পারছি কেন ও রায়বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক মিটিয়ে ফেলতে চাইছে, কেন জয়ন্তী আমার হাত ধরে অজানায় পাড়ি দিতে চাইছে। রায়বাড়িতে হঠাৎ এত আনন্দের বন্যা কেন, তাও বেশ বুঝতে পারছি। বুঝতে পারছি বিপ্রদাসের অদ্ভুত উইলের সারমর্ম। বিপ্রদাসকে এখন আমার ঘৃণা করতে ইচ্ছা করছে। ইস, কি জঘন্য মনোবৃত্তি তার! জয়ন্তী ঠিকই বলেছে, ও বাড়িতে ওকে আর তিল তিল করে মরে যেতে দেখতে আমি রাজি নই। সত্যি এবার আমার সাহসী হওয়া উচিত। একটা মেয়ের জীবনে যদি এতটুকু শান্তি আর সুখ দিতে পারি, তাহলে আমি আমার নিজের সমস্ত অপরাধ ভুলিয়ে দিতে পারবো। সমস্তটাই দূর হয়ে যাবে। কলঙ্কের ভয়ে আর পিছিয়ে থাকাটা উচিত নয়। আমি জানি আমার নিজের জন্যে কিচ্ছু ছিল না কোনোদিনই, কেবল জয়ন্তীর জন্যেই তো সব কিছু। ও আমার সুখে, ও আমার দুঃখে, সমস্ত কিছুতেই ও। কিন্তু অজন্তা, ওর কি হবে? জয়ন্তীকে নিয়ে বেরিয়ে গেলে যদি অজন্তার বিয়ে না হয়, তাহলে তাহলে মাকে কি উত্তর দেব? না 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 না, আমার আমার সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। ওহ, কি যে করি! সমুর ডায়েরি শেষ হয়ে গেল। মাথামুন্ডু কিছুই মগজে ঢুকল না। বিপ্রদাসবাবুর উইলের ব্যাপারটাও বুঝলাম না। অমনীশ বাবা না হলে সম্পত্তি পাবে না, কিন্তু কেন? সম্পত্তি পাওয়ার সঙ্গে বাপ হওয়ার কিসের সম্পর্ক? সন্ন্যাসীর ভবিতব্যের সঙ্গেই বা তার সম্বন্ধ কি? জয়ন্তী সমুর সঙ্গে এরকম অদ্ভুত ব্যবহারেরই বা কারণ কি? সে কি চেয়েছিল? হঠাৎ বাপ বেটা দুজনেই অত আনন্দে নেচে উঠল কেন? বিপ্রদাসবাবুই বা হঠাৎ ডেকে পাঠিয়ে নিমন্ত্রণ করলেন কেন? জয়ন্তী বা সমুদ্রকে ওর বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এত তাগাদা কেন? আর জয়ন্তীর দুঃখই বা কী ছিল? ঘুমে আমার চোখের পাতা বুজে আসছিল, কিন্তু রহস্যের একচুলও কিনারা আমার পক্ষে সম্ভব হলো না। অথচ নীল এর থেকে সব কিছুই বের করে ফেলেছে। সত্যি ওর মাথায় খিলু বলে কিছু একটা আছে। নিজেকে অত্যন্ত নির্বোধ ভাবতে শুরু করলাম। ব্যবস্থাটা নীলই করেছিল। ওদের সেই বড় দুধসাদা হলঘরখানাকে বেশ টিপটাপ করে সাজিয়ে রেখেছিল। পুরনো জানালার পর্দা খুলে নতুন এক সেট পরিয়ে ঘরখানার যেন চেহারাই পাল্টে দিয়েছিল। একঝাড় রজনীগন্ধা আর অদ্ভুত সুন্দর ধূপ জেলে ঘরের এক কোণে টিমটিমে 0 ওয়াটের ল্যাম্প জ্বালিয়ে ভারী ও রহস্যময় পরিবেশ তৈরি করেছিল ও। সকালেই ও আমাকে ফোনে ডাকলো। ফোনটা তুলেই আমি নীলের গলা চিনতে পেরেছিলাম। ও তখন বলে যাচ্ছে, এই যে ওয়াটসন সাহেব, তুমি কি জানতে পেরেছো সমুর হত্যাকারী কে? নিজের অক্ষমতা আর নির্বুদ্ধিতা জানিয়ে দিয়েছিলাম ওকে। আজ ঠিক সন্ধ্যে 7টার সময় আমার বাড়িতে চলে এসো যদি জানতে চাও সমুর হত্যাকারী কে। 7টা বাজার কয়েক মিনিট আগে এসে দেখি বাইরের ঘরের চেয়ারগুলো তখন প্রায় পূর্ণ। আমাকে দেখেই সত্যেন্দা বলে, এসো ভাইয়া এসো, তোমার জন্য নীল কিছু আরম্ভ করতে পারছে না।
লজ্জিত মুখে আমি একটা চেয়ারের কাছে এগিয়ে গেলাম। আবছালোটা চোখে শুয়ে এলে দেখলাম সত্যেনদা বসেছে নীলের একেবারে ডান দিকে, আর ওর বাঁ পাশে বেশ গম্ভীর মুখে সাত্তকী বসু বসে আছেন। ভদ্রলোকের মুখ দেখলেই বোঝা যায় তিনি এইসব নাটকে কাণ্ড কারখানায় খুব একটা খুশি নন। ডান দিকের কোণে কুন্তলদি, আর তার পাশে মাসিমা, মানে নীলের মা। অন্যদিকে সোমেন জেঠু এক মনে নীরবে সিগারেট টেনে চলেছে। বুড়োকে আজ কিন্তু তেমন নাটকীয় ভঙ্গিতে কথা বলতে দেখলাম না। এখন কেমন যেন বিমর্ষ লাগছে তাকে। এক মনে মাথা নিচু করে কি যেন ভাবছেন। বুঝলাম ওর মনটা ভালো নেই, হয়তোবা সমুর জন্যই। সোমেন জেঠুর পাশে অজন্তা গালে হাত দিয়ে বসে রয়েছে, সেও নীরব। তার পাশে গিয়ে দেখি আমার ডেপোপন্য রেখা। ডাক্তার সেনও রয়েছেন। ঘটনাটায় উনি বোধহয় বিশেষ ইন্টারেস্টেড। একটু পরে তপার মা আর দিনুর মা এসে আমাদের প্রথম রাউন্ডের চা আর অল্প কিছু স্ন্যাক্স দিয়ে গেল। আমরা যখন ঘরে খাস্তা খাস্তা ছোট নিমকিতে সবাই মিলে মুচমুচে আওয়াজ তুলছি, নীলের হঠাৎ গম্ভীর আওয়াজে সমস্ত ঘরটা যেন গম গম করে উঠল। জীবনে এর আগে আমি কোনোদিনও ভাবিনি একটা খুনের তদন্তে আমাকে মাথা ঘামাতে হবে, তাও আমার এক প্রিয়তম বন্ধুর হত্যাকে কেন্দ্র করে। আপনারা এখানে সবাই জানেন সমুর সঙ্গে আমার সম্পর্কটা কী ছিল। আজ থেকে ঠিক 1 মাস 1 দিন আগে ওর সঙ্গে আমার আর অজয়ের শেষ দেখা হয়। তখনও আমরা বুঝিনি মাত্র 1 দিন পরেই ও আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। রাদার বলা যায় ওকে আমাদের থেকে সরিয়ে নেওয়া হবে। ওর হঠাৎ মৃত্যুতে আমরা, ওর নিকট পরিচিতরা সেই সময় এতই মুড হয়ে পড়েছিলাম যে তখন আমাদের কারোরই চিন্তাটা মাথায় আসেনি যে এটা একটা হত্যাকাণ্ড। প্রত্যেকেই আমরা ভেবেছিলাম এটা একটা অ্যাক্সিডেন্ট অথবা সুইসাইড। কিন্তু সর্বপ্রথম ডাক্তার সেনই পয়জনটাকে নজরে আনেন। উনিও আজ আমাদের সঙ্গে এখানে এসেছেন ওনার অনেক কাজ ফেলে রেখে, এবং আমার বিশেষ অনুরোধে। সে যাই হোক, ডাক্তার সেনের মৃত্যুর অভিজ্ঞতায় ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিল, যার ফলে আমি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ঘটনাটাকে দেখতে চাইলাম। ডাক্তার সেন যে কত বড় অভিজ্ঞ ডাক্তার তার প্রমাণ সঙ্গে সঙ্গেই পেয়েছিলাম। সমুর নিজের হাতে সিগারেট পাকিয়ে খাওয়ার অভ্যেসটা বহুদিনের। সেই রকম একটা আতপাকানো সিগারেট আমি সেই দিনই কুড়িয়ে পাই ওর খাটের তলা থেকে। এই ঘটনাটা আপনারা সকলেই জানেন। ভিভিড বর্ণনায় আমি এখন যাচ্ছি না। সত্যেন্দার কাছে যখন প্রমাণ করতে পারলাম যে এটা একটা খুন, তখন উনি, যিনি এই কেসটা ডিল করছিলেন, সেই সাত্তকীবাবুর কাছে আমাকে নিয়ে গেলেন। সাত্তকীবাবু সানন্দেই আমাকে তদন্তের কাজে বাধা দিলেন না। এই কথায় আমি আর চোখে সাত্তকীবাবুকে দেখলাম। ভদ্রলোকের মুখে একটু প্রসন্নতার ঝিলিক খেলা গেল। নীলের শ্রেষ্ঠা কেউ না বুঝলেও আমি আর সত্যেন্দা পরস্পরের মুখের দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ হাসির বিনিময় করে নিলাম। ওদিকে নীল তখনও বলে চলেছে, অবশ্য সমুর কেসটা তদন্ত করার ইচ্ছেটা আমারও ছিল। আমার প্রিয় বন্ধুকে যে বা যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে বার করার একটা প্রচণ্ড মানসিক তাগিদ আমি অনুভব করেছিলাম। এই ব্যাপারে 3 জনের কাছে আমি প্রত্যক্ষ ঋণী। একজন সত্যেন্দা, একজন সৌমেন জেঠু আর অজন্তা। এরপর ও সাত্তকীবাবুকে উদ্দেশ্য করে বলল, সাত্তকীবাবু, যে ভার বা দায়িত্ব আমার উপরে দিয়েছিলেন আমি তা পালন করেছি। আজ আপনাদের সকলকে এখানে ডেকে এনেছি তার একটাই উদ্দেশ্য, সকলের সামনে আমি প্রকৃত হত্যাকারীকে তুলে ধরব এবং আমি যুক্তি দিয়ে প্রমাণ করে দেব যে সেই আসল হত্যাকারী। নীল একটু থামল, তারপর একটু ভেবে নিয়ে আবার শুরু করল, আমার কথার মধ্যে কেউ কথা বলে বিরক্ত করবেন না। যদি কারোর প্রশ্ন থাকে তিনি হাত তুললেই আমি তার প্রশ্নের উত্তর দেব। এরপর নীল বেশ নাটকীয় ভঙ্গিতেই আরম্ভ করল তার যুক্তি এবং বয়ান। আজকের এই খুনের শেষে পৌঁছাতে গেলে ফিরে যেতে হবে প্রায় 200 বছর আগে। 200 বছর বড় কম কথা নয়। ইংরেজ তখন সবে এদেশের সিংহাসন দখল করেছে। বণিকেরা মানদণ্ড আর খোলস খুঁড়ে রাজদণ্ডের হিসেব নিকেশে ব্যস্ত। সিপাহী বিদ্রোহের আগুন নিভে গেছে। অশান্ত আর বিপ্লবী কালো চামড়াকে ধীরে ধীরে বশ করে আনছে লাল কুত্তার দল। যে কলকাতায় আজ বিজলি বাতি আর টেলিভিশন চলে, 200 বছর আগে সেখানে বাঘ ডাকত। ঘন জঙ্গলে ভর্তি ছিল কলকাতা। তখন নিতান্তই একটা অজপাড়াগা।
এই খুনের চরম সিদ্ধান্ত সেই তখন থেকেই। দীনতারণ রায় নামে এক ভদ্রলোক বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে যখন কিছুতেই তার ভাগ্যের চাকা ফেরাতে পারলেন না, সেদিন তিনি নিরুপায়ের মতো দেশত্যাগী হয়েছিলেন, স্ত্রী আর কন্যাদের অনাহারে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে দিয়ে। দীনতারণের ভাগ্যের চাকা ঘুরেছিল, বাংলায় নয়, বিহারে। একজন মহাজনের কাছে চড়া সুদে কিছু টাকা ধার নিয়ে তিনি মজফ্ফরপুরে গুড়ের ব্যবসা শুরু করেছিলেন। বাংলাদেশ তাল খেজুরের দেশ, আর বিহারের নিজস্ব সম্পদ আখ। তখন বর্ডার টর্ডারে তেমন কড়াকড়ি তেমন ছিল না, হয়তোবা আদেও ছিল না। বাংলাদেশ থেকে প্রথমে তাল আর খেজুরের গুড় নিয়ে ওখানে সাপ্লাই দিতেন। পরে তিনি নিজেই বিরাট গুড়ের আড়তদার হয়ে যান। সামান্য কটা টাকার ব্যবসা মাত্র কয়েক বছরেই লক্ষ লক্ষ টাকা তাকে ফিরিয়ে দিল। 200-250 বছর আগে লক্ষ টাকা সেদিনে সাধারণ মানুষেরা চিন্তাও করতে পারত না। তারপর ধনী দীনতারণ ফিরে এলেন নিজের দেশে, স্ত্রী আর কন্যাদের ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু তাদের আর ফিরে পেলেন না। প্রসবকালে স্ত্রী আর ছোট মেয়ের মৃত্যুর খবর পেলেন লোকমুখে, বাকি মেয়েরা নিরুদ্দিষ্ট। এই খবরটা আমি পেয়েছিলাম সমুর ডায়েরি থেকে। অজন্তাই সমুর আলমারিটা খুলে ডায়েরিটা আমার কাছে এনে দিয়েছিল। দীনতারণের পরের ইতিহাসের সন্ধান ছিল না সমুর ডায়েরিতে, কারণ জয়ন্তী যেটুকু জানত সেইটুকুই সে সমুকে বলেছিল। সমুর ডায়েরিতে এক জায়গায় লেখা ছিল দীনতারণ পুনর্বার বিবাহ করেন। এই প্রসঙ্গে একটা মজার এবং আপাতত অবাস্তব কাহিনী বলে রাখা ভালো। মজার আর অবাস্তব বলছি এই কারণেই যে আজকের 20 শতাব্দীতে এই কাহিনীটা গাঁজাখুরি বলেই মনে হবে। ঘটনাটা এইরকম। ক্লান্ত, অবসন্ন এবং জীবন সংগ্রামে পরাজিত দীনতারণ যখন আত্মহত্যার কথা চিন্তা করছিলেন, ঠিক সেই সময় মাটি ফুঁড়ে উঠে আসা এক সন্ন্যাসীর আগমন ঘটে। সেই সন্ন্যাসী নাকি ভূত, ভবিষ্যৎ আর বর্তমানের কথা বলতে পারেন। তিনি দীনতারণের কপাল দেখে বলেছিলেন দীনতারণ একদিন প্রচুর অর্থের অধিকারী হবেন। সঙ্গে সঙ্গে আরও একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, দীনতারণ সমেত পরবর্তী 5 পুরুষ সন্তানের কারণে বিব্রত হবেন। এইসব ভবিষ্যৎবাণীর আদপেই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না তা আমার জানা নেই। পরবর্তী 5 পুরুষের কথা একজনের কপাল দেখে বলা যায় কি না তাও আমার বোঝার বাইরে। কেবল এটুকু জেনেছি, কাকতালীয়ের মতোই হোক আর অন্য কোনোভাবেই হোক, সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী ওদের বংশে ফলপ্রসূ হয়েছিল। পূর্ব স্ত্রী এবং কন্যাদের হারানোর পর একটি 22 বছরের অরক্ষণীয়া ব্রাহ্মণ কন্যাকে তিনি বিয়ে করেন, কারণ বংশ রক্ষা করার মতো তার বংশধর তখন ছিল না। এই বিশাল সম্পত্তি রক্ষার জন্য বাধ্য হয়েই তিনি বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের 5 বছরের মধ্যেই বুঝতে পেরেছিলেন তিনি মস্ত ভুল করেছেন। যেভাবেই হোক 57-58 বছর বয়সে বাবা হওয়ার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। তবু তিনি বাবা হয়েছিলেন। রায়বংশের বংশানুক্রমিক বংশতালিকায় দেখা যায় যে দীনতারণ রায়ের পুত্র সর্বানন্দ রায়, যিনি বেঁচেছিলেন 80 বছর। এখন প্রশ্ন, এই সর্বানন্দ রায় এলেন কোত্থেকে? দীনতারণ তো 58 বছর বয়সেই তার যৌবন হারিয়েছিলেন এবং তখনও তিনি ছিলেন অপুত্রক। তাহলে সর্বানন্দ রায় কার ছেলে? সে কি দীনতারণের দত্তক পুত্র না অন্য কিছু? কিছুতেই আমি তার হদিশ পাচ্ছিলাম না, কারণ এর থেকে বেশি কথা এই সমুর ডায়েরিতে ছিল না। অথচ এত বড় একটা প্রয়োজনীয় খবর না জানলে এই হত্যা রহস্যের সমাধানটা হয় না। কিন্তু পাবো কোথায়? 200 বছর আগের এক দীনতারণ রায়ের খবর কি পাওয়া সম্ভব? ইতিমধ্যে একদিন ন্যাশনাল লাইব্রেরিতে গেলাম। যদি বাংলার কোনো প্রাচীন ইতিহাসে ধনী হিসেবে দীনতারণ রায় বা সর্বানন্দ রায়ের নাম লেখা থাকে, খড়ের গাদায় সূচ খোঁজাই হলো সার। দীনতারণ বা সর্বানন্দ কাউকেই ইতিহাসে খুঁজে পেলাম না। বাংলাদেশ রাজা রামমোহন রায়কে মনে রাখবে, কেরি সাহেবকে মনে রাখবে, জব চার্নককে মনে রাখবে, কিন্তু দীনতারণের মতো একজন গুড়ের ব্যবসায়ীকে নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এতটা এগিয়ে কে হত্যাকারী তা বুঝতে পেরেও প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যাবে। নীলাঞ্জন ব্যানার্জির পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। অন্য পথে তদন্তের কথা ভাবতে গিয়ে হঠাৎই মনে পড়ে গেল
এদের বংশের ইতিহাস সম্ভবত ওই বাড়িতেই কোথাও আছে। তাই যদি না থাকবে, তাহলে অবনীশ জয়ন্তীকে কি করে দিনতারণের ইতিহাস শোনাবে? নীল একটু থামল, সামনে টিপয়ের ওপর রাখা জলের গ্লাস থেকে একটু জল খেল। আর আমরা যে কজন সেখানে উপস্থিত ছিলাম রুদ্ধশ্বাসে ওর বর্ণনা শুনে যাচ্ছিলাম। মিনিট খানেক পরেই ও আবার বলতে শুরু করলো, আমার অনুমান যে মিথ্যে নয় তার প্রমাণ অজন্তা। এই ব্যাপারে অজন্তাই আমাকে যথেষ্ট সাহায্য করেছে। ওই আবার আমাকে নিয়ে গিয়েছিল জয়ন্তীর বাড়ি। আমি জানতাম জয়ন্তীকে সরাসরি প্রশ্ন করলে ও কোনো উত্তরই পাওয়া যাবে না। জয়ন্তী যতই সমুর প্রতি অনুরাগ হোক, হিন্দু মেয়েদের একটা সনাতন সংস্কার আছে, নিজের স্বামীর বংশের পারিবারিক কেচ্ছাকে কিছুতেই অপরের সামনে তুলে ধরবে না। যেটুকু বলা যায় সেইটুকুই সমুকে বলেছিল। সেখানে একটা বিশ্বাসের প্রশ্ন ছিল, আশার একটা ভাবী সম্ভাবনা ছিল। কিন্তু কোথাকার কে নীল ব্যানার্জি? তার কাছে মুখ খোলার মেয়ে জয়ন্তী নয়। বাধ্য হয়েই আমাকে অন্যভাবে এগোতে হলো। সাধারণত বংশের প্রাচীন ইতিহাস বা কুল তালিকা সোজা ইংরেজিতে যাকে বলে ডায়েরি মেনটেন করা, এসব কারা করে? যাদের মধ্যে শিক্ষা বা কালচারের কিছু ধারা থাকে। আমি ওই রাস্তাতেই এগোলাম। কথায় কথায় হঠাৎ জয়ন্তীকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, আপনাদের এই রায় বংশ তো অনেক পুরনো বংশ। আপনাদের বাড়ির সাজসজ্জা বা ঘরদোরের পরিবেশ দেখলে তো মনে হয় আপনাদের যথেষ্ট কালচারের ছোঁয়া রয়েছে। জয়ন্তী বলেছিল যে আমি কেমন করে বুঝলাম? উত্তর আমি বলেছিলাম, এ আর এমন শক্ত কি? ওই যে ঝাড়টা রয়েছে, বা এই যে কার্পেটটা পাতা রয়েছে, বা ওই যে বিশাল অয়েল পেন্টিং টাঙানো রয়েছে, এগুলো কি বলতে চান নিছক ঘর সাজানোর জন্যই? এর মধ্যে কি পারিবারিক চারিত্র্যের বৈশিষ্ট্য পড়ে না? জয়ন্তী স্বীকার করেছিল, দিনতারণ রায় থেকে শুরু করে আজ পর্যন্ত এ বাড়ির সকলেই শিক্ষা দীক্ষায় বেশ সম্পন্ন। দিনতারণ রায় গুড়ের ব্যবসা করলেও তদানীন্তন কালে তিনি ছিলেন বেশ সুরুচিপূর্ণ লোক। তার শখ ছিল দেশ বিদেশ থেকে নানান দামি দামি জিনিস কিনে এনে ঘর সাজানো, নানান দুষ্প্রাপ্য কিউরিও, দুষ্প্রাপ্য মডেলের সব স্ট্যাচু পেন্টিংস জোগাড় করা, বুনো মোষের বিশাল শিং থেকে আরম্ভ করে সপ্তদশ শতাব্দীতে আফ্রিকার জঙ্গলে নিহত কোনো নিগ্রো যুবকের বর্ষা, এসব তার শখের বিষয়বস্তু। দেশ বিদেশের হরেক রকমের সুন্দর প্রজাপতি যেমন আছে, ঠিক তার পাশেই আছে এক আলমারি ভর্তি নানান ধরনের মারাত্মক বিষের নমুনা। উৎসাহিত হয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, সেসব জিনিস কি এখনো আছে? রায়বাড়িতে একটা বিরাট লাইব্রেরি আছে। শুধু লাইব্রেরি নয়, সেটা একটা ছোটখাটো মিউজিয়ামও বলা যায়। এবং সে পূর্বপুরুষের ব্যক্তিগত সংগ্রহ দিয়ে সাজানো জাদুঘর। এই সুযোগ ছাড়তে পারলাম না। আমাকে ভেতর থেকে কে যেন বলে উঠল, ওইখানেই আছে ওই বাড়ির গুপ্ত খবর। যে মানুষ এত শৌখিন, এত দুষ্প্রাপ্য সংগ্রহের দিকে যার ঝোঁক, সে নিশ্চয়ই চাইবে ভবিষ্যতে জাদুঘরে নিজেকে ইতিহাস হিসাবে রেখে যেতে, এবং তাই গিয়েছিলেন। অন্য উদ্দেশ্য নিয়ে গেলেও এ কথা আমি অবশ্যই স্বীকার করব, দিনতারণ থেকে অবনীশ সংগ্রহে কেউই কম যান না। জাদুঘর না বলে একটা রত্নশালা বলা যায়। কত হরেক রকমের সংগ্রহ সেখানে আছে, চোখে না দেখলে তা বিশ্বাস করা যায় না। কারোর শখ ছিল অস্ত্রশস্ত্রের, কারোর শখ ছিল আবার পুঁথিতে, কারোর বাবার কিউরিওতে, কারোর বা আবার প্রাচীন মুদ্রাতে। সত্যি কথা বলতে কি, ওদের বংশের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে যে 7 দিন আমি ওদের জাদুঘরে কাটিয়েছিলাম, তাতে কেবল তাদের প্রাচীন ইতিহাস সংগ্রহ করে সমুর হত্যাকারীকে চিনেছি তা নয়, কত না জিনিস দেখেছি তারা শেষ নেই। চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, শ্রদ্ধা আসে এদের বংশের ওপরে। কিন্তু একদিকে যেমন তাদের রক্তে ছিল সুন্দরের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে এই বংশের রক্ত ছিল এক বীভৎস খুনের নেশা। ভবিতব্য খণ্ডনের জন্য এরা মানুষ খুন করতেও পিছপা ছিলেন না। যদিও নীলের রহস্যময় গম্ভীর গলায় রায়বংশের ইতিহাস শুনতে বেশ ভালোই লাগছিল, কিন্তু মনে মনে উসখুসও করছিলাম যে কতক্ষণে সে খুনির নাম বলবে। নীল সেটা বুঝতে পারল, তাই বলল, হ্যাঁ, অনেক আজে বাজে কথাই সময় চলে যাচ্ছে। এবার আসি আসল কথায়। আমার জাদুঘরের প্রতি অদম্য উৎসাহে
জয়ন্তী আমাকে নেমন্তন্ন করেছিল। বলেছিল যতদিন খুশি, যতক্ষণ ইচ্ছা আমি ওদের লাইব্রেরিতে গিয়ে সময় কাটাতে পারি। তার জন্য ও বা ওই বাড়ির কেউ কিছুই মনে করবে না। অবশ্য জয়ন্তীকে আমি আগেই জানিয়ে রেখেছিলাম আমার সত্যিকারের পরিচয় ও যেন কাউকে না দেয়। জয়ন্তী কথা রেখেছিল। প্রথম 2-1 দিন জয়ন্তী আমার সঙ্গেই থাকত। তারপর থেকে 2-1 বার এসে দেখা দিয়ে চলে যেত। তাতে আমার অনুসন্ধানের অনেক সুবিধে হতো। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন একটা অদ্ভুত জিনিসে চোখ পড়ল। আপনারা সকলেই জানেন বাংলায় একটা প্রবাদ আছে, তালপাতার সেপাই, মস্ত মাথা, ইয়াপ পাগড়ি, পাতলা রোগা চেহারা, পায়ের থেকে অনেক বড় জুতো, আর হাতে ধরা থাকে লোকটার থেকে অনেক বড় একটা তলোয়ার। ঠিক ওই রকমই সাজানো একটা পুতুল, শিল্প নৈপুণ্যে অসাধারণ। জিনিসটা সম্পূর্ণ মাটির তৈরি, কিন্তু তরোয়ালটা বেশ চকচকে। প্রায় 6 ইঞ্চি লম্বা পুতুলটা, বেশ পুরনো আর বিবর্ণ, কিন্তু রঙের বৈশিষ্ট্য অপূর্ব। অতদিনের পুরনো মূর্তি হলেও মাটির উপরে মানুষের গায়ের রং এমন সুন্দর করে ফোটানো, চোখমুখ এত সূক্ষ্ম আর নিখুঁত যে শিল্পীর কাজের তারিফ না করে থাকা যায় না। মনে হয় একটা জলজ্যান্ত মানুষ, ছুলেই বুঝি নড়ে উঠবে। সুইফটের গ্যালিভার্স ট্রাভেলসে এরকম একটা টিনি ম্যান, লিলিপুটের বর্ণনা পেয়েছিলাম, সেই রকমই। পুতুলটার থেকেও আমাকে আরও বেশি আকৃষ্ট করল ওই তরোয়ালটা। ওটা বোধ হয় স্টিলের তৈরি অথবা অন্য কোনো ধাতুতে। চকচকে ভাবটা এখনো যায়নি, কিংবা মাঝে মাঝে পালিশ টালিশ করা হয় কি না তা কে জানে, হয়তো হয়, নইলে চকচকে ভাবটা এখনো থাকে কি করে। যাই হোক, তরোয়ালটা আমাকে আকৃষ্ট করার কারণ ওর গঠনটা একটু অন্য ধরনের। সাধারণত তরোয়ালের গোড়াটা মোটা আর আগাটা সরু হয়। এটা এর উল্টো, সরু থেকে মোটা হয়ে গেছে। একটু ঝুঁকে দেখতে গিয়ে দেখলাম খুব খুদে খুদে অক্ষরে একছত্র কি একটা লেখা আছে, কিন্তু এত ছোট্ট আর সূক্ষ্ম ওই লেখা যা খালি চোখে পড়াই যায় না। ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা কোরআন আছে, আপনারা অনেকেই দেখে থাকবেন। বইটা লম্বায় প্রায় 1.5 ইঞ্চি আর চওড়ায় প্রায় 1 ইঞ্চি খানেক। তাতে বেশ সুন্দর করে উর্দু ভাষায় ধর্মগ্রন্থের ছত্রগুলো লেখা আছে। ভাবাই যায় না মানুষ কেমন করে অত ছোট একটা জায়গায় সাধারণ কালি দিয়ে ঝরঝরে অক্ষরে লিখতে পারে। তরোয়ালটা দেখে আমার মনে হলো যে মানুষ ইচ্ছে করলেই আরও সূক্ষ্ম খোদাইয়ের কাজে দক্ষতার প্রমাণ দিতে পারে। পরের দিন আমি একটা হেভি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে গেলাম। ফুটে উঠল স্পষ্ট বাংলায় লেখা 1 লাইনের হেয়ালি, দিনতারণ দেখ 64 খ। প্রথমে তো মাথামুন্ডি কিছুই বুঝতে পারলাম না। একটা পুতুল, পুতুলের হাতে একটা তলোয়ার, সেই তলোয়ারের গায়ে কিছু একটা লেখা থাকলে বড়জোর লেখা থাকবে সেটা কোন কোম্পানির তৈরি, কিন্তু সেসব কিছুই নেই। বদলে একছত্র হেয়ালি। হেয়ালি শুরু দিনতারণ দিয়ে, সুতরাং বুঝতে অসুবিধা হলো না এর মধ্যে দিনতারণ সংক্রান্ত কোনো কিছু গুপ্ত ব্যাপার স্যাপার আছে। তার উপর বাক্যটার মধ্যে কিছু খোঁজার ইঙ্গিত দেওয়া হচ্ছে, না হলে দেখার প্রশ্ন আসতো না। ভাবতে লাগলাম কি হতে পারে, এ দিয়ে কি বোঝা যেতে পারে। দিনতারণ দেখ 64 খ, এর মধ্যে নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো অর্থ লুকিয়ে আছে, কিন্তু কি? সারা রাত ভেবে পরদিন সকালে ধাঁধার সূত্রটা খুঁজে পেলাম। লাইব্রেরির প্রত্যেকটা র্যাকের গায়ে ক্রমিক নাম্বার দেওয়া আছে। 1-2 করে খুঁজতে খুঁজতে গেলাম 64 নাম্বার র্যাকে। বিরাট বড় হলঘরের একটা খুপনি কোণে 64 নাম্বার র্যাকটা প্রায় দৃষ্টির আড়ালেই ছিল। বুঝলাম ইচ্ছে করেই ওটাকে একটু সরিয়ে রাখা হয়েছে। 64 নম্বরের র্যাকটায় দেখলাম 10টা তাক, প্রত্যেকটা তাকের গায়ে ক খ করে বর্ণ চিহ্নিত করা আছে। বুঝতে অসুবিধা হলো না 64 খ বলতে কি বোঝানো হয়েছে। এরপরই হলো মুশকিল। 64 খ তাকে বই রয়েছে 70খানা। অবশ্য 64 নাম্বার র্যাকের প্রত্যেকটা বই লাল রঙের মলাট দিয়ে বাঁধানো। খ তাকের একটা বইকে টেনে নিলাম, সেটা খুব সম্ভবত পৌরাণিক পুঁথির দেবনাগরী তর্জমা। বোধহয় বলছি এই কারণেই যে দেবনাগরী ভাষা আমার জানা নেই।
সেই মুহূর্তে কিছুই ভেবে উঠতে পারছিলাম না যে কি করা যায়। হঠাৎ মনে হলো তাকের 64 নাম্বার বইটা দেখলে কেমন হয়। ব্যাস, পেয়ে গেলাম গুপ্তধনের হদিশ। সেটা কোনো বই নয়, অথচ বইয়ের মতো করে বাঁধানো একটা খাতা, দিনতারণের হাতে লেখা খাতা। বিশ্বাস করুন, জীবনে কোনোদিন এর আগে আমি কারোর জিনিস চুরি করিনি, কিন্তু সেদিন করেছিলাম, এক রাতের জন্য। আবার ফেরত দিয়ে এসেছি পরের দিন গিয়ে। যা জেনেছি সে এক বিরাট ইতিহাস। সংক্ষেপে এই দাঁড়ায়, পুত্রের জন্য হতাশ দিনতারণ যখন দত্তক নেবার কথা চিন্তা করছিলেন, সেই সময় হঠাৎ আবিষ্কার করলেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অবাক বিস্ময়ে তিনি ভাবতে লাগলেন এই কেমন করে সম্ভব। তখনই একদিন আবিষ্কার করলেন তার যুবতী স্ত্রী ভিনপাড়ার এক অনাত্মীয় যুবকের সঙ্গে দৈহিক মিলনে রত। এই অভিসার এবং মিলন একদিনের নয়। খোঁজ নিয়ে জানলেন তার স্ত্রীর সঙ্গে ওই যুবকের পরিচয় বহুদিন আগে থেকেই। দুজনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক, মোটামুটি বিয়ের কথাও পাকা ছিল। কিন্তু দিনতারণের অর্থের বহর দেখে মেয়েটির বাবা দিনতারণের হাতেই তাকে সঁপে দেন। দিনতারণ ছিলেন অত্যন্ত চতুর এবং করুর প্রকৃতির লোক। স্ত্রীকে সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারতেন, কিন্তু তাহলে যে তাঁত যায় আর তাঁতিও থাকে না। স্ত্রীকে গুণাক্ষরেও জানতে দিলেন না কোনো কিছু, কারণ এমনিতেই তিনি দত্তক নেবার কথা ভাবছিলেন। দত্তক নিলেও সে হবে অন্য রক্তের। যদি পুত্র সন্তান হয় তাহলেও দিনতারণের কোনো ক্ষতিবৃদ্ধি হচ্ছে না। প্রসবকালের জন্য তিনি অপেক্ষা করে রইলেন। অবশেষে জন্ম হল সর্বানন্দের। দিনতারণ তার নিজের হাতের লেখায় স্বীকার করে গেছেন, নিজের হাতে আমি সর্বানন্দের আসল বাবা আর মাকে খুন করে আমার বাগানের পশ্চিম কোণে পুঁতে রেখেছি, কারণ ওদের আর বাঁচতে দেওয়া যায় না। যদি কোনোদিন সর্বানন্দের নিজের সন্তান হয় তাহলে সে কোনোদিনও জানবে না কে তার আসল বাবা, আর তা যদি না হয় তাহলে তাকে জানতেই হবে সবকিছু। দিনতারণের জীবনদশায় সর্বানন্দ বাবা হতে পারেননি। মৃত্যুকালে ওই ডায়েরিটা সর্বানন্দের হাতে তুলে দিয়ে গিয়ে বলে গিয়েছিলেন সব কথা, আর বলে গিয়েছিলেন দিনতারণ যতদূর লিখেছেন তার নিজের জীবনের ইতিহাস। সর্বানন্দ যেন তার পর থেকেই তার জীবনের সব কথা লিখে সর্বানন্দের ছেলের হাতে জমা দিয়ে যান। সর্বানন্দ থেকেই বিপ্রদাস সবাই তাদের নিজের নিজের কথা লিপিবদ্ধ করে গেছেন। বাকি একজন, সেই অবনীশ। ফস করে সত্যেন্দা হাত তুলে বসলেন। নীল বলল, বলুন, কি জানতে চান? সত্যেন্দা বললেন, তবে কি? হ্যাঁ সত্যেন্দা, সর্বানন্দ 80 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার নিজের ঔরসে কোনো সন্তান হয়নি। সর্বানন্দের ছেলে রামানন্দ ক্ষেত্রজ সন্তান। সর্বানন্দই সেই কথা লিখে গেছেন। লিখেছেন রামানন্দ। বিপ্রদাসও রামানন্দের ক্ষেত্রজ সন্তান। আমার কথা প্রায় শেষ হয়ে এসেছে, তোমাদের আর হাত তুলতে হবে না। আর যা জিজ্ঞাসা করার একে একে আমায় প্রশ্ন করো। বেশ, তাহলে বলো। হ্যাঁ, অবনীশও বিপ্রদাসের ঔরসজাত সন্তান নয়। অবনীশ হচ্ছে ওদের স্টেটের সুদর্শন ম্যানেজারের ছেলে। আজও খুঁড়লে ম্যানেজারের গোটা কঙ্কালটা পেতে পারিস ওই বাগানের কোনো একটা বটগাছের তলায়। বটগাছের তলায় কেন? ওই বংশের পুত্রর কারণে যতজন অদৃশ্য আততায়ীর হাতে নিহত হয়েছেন, প্রত্যেককেই বংশের প্রধান পুরুষরা তাদের বাগানে পুঁতে রেখে সেইখানে একটি করে বটগাছের চারা রোপণ করেছিলেন। বটের চারা কেন? বটগাছ বোধহয় বহুদিন ধরেই বাঁচে। স্মৃতিটা চোখের সামনে দেখতে পেয়ে মনে মনে পুলকিত হন বোধহয় ওই বাড়ির পুরুষেরা। এটাও ওদের একটা সংগ্রহের নমুনা। ওদের বাগানে গেলেই দেখতে পাবি মোট 4 বটগাছ। মানে 4 জন পুরুষ প্রাণ দিয়েছে 4টি সন্তানের জন্য? 4 জন নয়, 5 জন। ওদের ষষ্ঠ পুরুষের বাবা সমুদ্রগুপ্ত। ঘরের সবাই একসঙ্গে আঁতকে উঠল। আমি বললাম, কি বলছো তুমি? সমুর মতো ছেলে? হ্যাঁ, সমুর মতো ছেলে। আর যে 4 জন পুরুষ এর আগে খুন হয়েছে তারাও সমুর মতো ভালোবাসত তাদের পূর্বপ্রণয়ীদের। সমুর মতোই তারা ছিল এক একটা শিকার। তা শিকার বলছো কেন? সমুকে ফাঁদে ফেলা হয়েছিল তাই। ফাঁদে ফেলা হয়েছিল? তার মানে জয়ন্তী খুনি? খুন যে করে সে নিশ্চয়ই খুনি। আপনি কি বলেন সাত্তকীবাবু?
সাত্তকী বসু এতক্ষণ কেবল শুনেই যাচ্ছিলেন, একটাও প্রশ্ন করেননি। নীলের কথায় ওর যেন ধ্যান ভাঙে, তবুও যেন আপন মনেই তিনি মাথা নাড়তে থাকেন। আমার মাথায় তো কিছুই আসছে না। আমার কয়েকটা প্রশ্নের জবাব দেবে নীল? বল। জয়ন্তীর কি স্বার্থ যে সে সমুকে খুন করতে গেল? আমি একবারও বলিনি জয়ন্তী খুন করেছে। তবে কি? বলছি, তোর অন্য কি প্রশ্ন আছে সেগুলো কর। বিপ্রদাসবাবু ওই রকম একটা উইল করলেন কেন? খুব সোজা। রায়বংশের অনন্য পুরুষদের মতো অবিনাশও ছিল পুরুষত্বহীন, কিন্তু সে অনন্য পূর্বপুরুষদের মতো নিজের স্ত্রীকে অন্যের ঔরসে মা হতে দিতে চায়নি। সেই জন্যই বিপ্রদাসবাবু উইল করেছিলেন, ছেলে না হলে অবনীশ সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে। কিন্তু অবনীশ রাজি হয়নি কেন? অবনীশ বোধহয় জয়ন্তীকে সত্যিই ভালোবাসে। তাহলে সমুর যাতায়াত সে পছন্দ করত কেন? কে বলেছে পছন্দ করত? ঈর্ষায় ওর রাগে বুক ফেটে যেত, কিন্তু বাপের ভয়ে কিছুই বলতে পারত না। আর বিপ্রদাসবাবু কেনই বা পঙ্গু হওয়ার ভান করতেন? সেটা সমুকে ভরসা দেবার জন্য, তাকে আরো বেশি করে জয়ন্তীর সঙ্গে মেশার সুযোগ করে দিতে। অত বড় একটা বাড়ি, লোকজন বেশি নেই, স্বামী সর্বক্ষণ বাইরে, বুড়ো শ্বশুর পঙ্গু, সব ছেলেই এই সুযোগ নেবে। তাহলে কি এই সব কিছু জেনেই তিনি জয়ন্তীর সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলেন? ইয়েস। তিনি যখন দেখলেন জয়ন্তীর সঙ্গে সমুর প্রেমের খেলা চলছে, তখনই তিনি নাচরবান্দার মতো জয়ন্তীর বাবার কাছে হাত পেতে দাঁড়ালেন। যেমন করেই হোক এই মেয়েকে তার চাই। লেখাপড়ায় যতই তিনি কালচার্ড হোক, তার কুসংস্কার কাটেনি। তিনি মনে মনে বিশ্বাস করতেন অবনীশও বংশের ভবিতব্য অনুযায়ী ছেলের বাবা হতে পারবে না। 2-1 বছরের মধ্যে সে যদি ছেলের বাবা না হয়, তাহলে ওই সমুকে দিয়েই বংশ রক্ষা করাবেন। মেয়েদের দুর্বল জায়গাটা বংশ পরম্পরায় উনি ভালোই বুঝতেন। এই সেন্টিমেন্টটাকেই তিনি কাজে লাগাতে চেয়েছিলেন। কিন্তু কিন্তু জয়ন্তী এতে রাজি হয়েছিল? রাজি হতে বাধ্য হয়েছিল। বিপ্রদাস যখন নাতির মুখ দেখতে বৌমা শরণাপন্ন হলেন, তখন জয়ন্তী বলতে বাধ্য হয়েছিল সন্তান উৎপাদনে অবনীশ অক্ষম। বিপ্রদাস বলেছিলেন তিনি তা জানেন, তবু তার নাতি চাই। অবাক জয়ন্তী বলেছিল তা কেমন করে সম্ভব? উত্তরে বিপ্রদাস সমুর দিকে হাত তুলে দেখিয়েছিলেন। তাতে জয়ন্তী প্রথমে কিছুতেই রাজি হয়নি। তার প্রেমকে সে এইভাবে কলঙ্কিত করতে চায়নি। সমুকে দিয়ে এক হীন স্বার্থের কাজ করাতে তার মন কখনোই সাড়া দেয়নি। সেখানে সে সমুর ছেলের মা হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে দ্বিধাগ্রস্ত হবে না। তবু সে কিছুতেই সমুকে দিয়ে এত জঘন্য কাজ করাতে রাজি ছিল না। তাছাড়া সমুর ছেলে অবনীশের পরিচয় নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে, এটাও সে চায়নি। তাহলে কেন সে অন্তঃসত্ত্বা হলো? বাধ্য হয়ে। না হলে জয়ন্তীকে বলা হয়েছিল সমুকে খুন করা হবে। তার আগেই অবনীশ কাজটা করে ফেললেন। অবশ্য বিপ্রদাস ভেবেছিলেন কেমন করে সমুকে রাতের অন্ধকারে বাগানে পুঁতে রাখবেন। বটগাছের আর একটা চারারও অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল। নিউ মার্কেটের সেন ফ্লাওয়ার হাউসে বিপ্রদাসের লিখিত অর্ডারটা এখনো ফাইল করা আছে। বনেদি ভুলের এটাও একটা নমুনা বলতে পারিস। বটগাছ যত্রতত্রই পাওয়া যায়, বটের চারা অত্যন্ত সহজ। তবু রায় ফ্যামিলি বলে কথা, বাড়ি বসে ফরমাস করে যারা নুন কিনে আনে, তারা স্টাইল করে নিউ মার্কেটের বটের চারা অর্ডার দেবে, সেটা এমন কি আশ্চর্যের? আর এরকম ছোটোখাটো ভুল না করলে খুনিরা ধরা পড়বে কেমন করে? কিন্তু অবনীশ খুন করল কিভাবে? অনেক আগেই আমি এটা ব্যাখ্যা করে দিয়েছিলাম। আর গত শনিবার ওরা একসঙ্গে 3 জন অনেকক্ষণই ছিল। সেই ফাঁকে কোনো একটা সময় অবনীশ সমুর ট্যাবাকো পেপারের ওয়ালেটটা চেঞ্জ করে বিষ মেশানো ওয়ালেটটা সেই জায়গায় রেখে দিয়েছিল। কাজটা খুব একটা শক্ত নয় সাত্তকীবাবু, আমার কাজ আমি করেছি। খুনি কে এটা আপনাদের চিনিয়ে দিয়েছি। ড্রাগস অ্যান্ড কেমিক্যালস ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর অবনীশের পক্ষে সাইনাইড জোগাড় করা এমন কিছুই না। তবে ওদের জাদুঘরে রাখা বিষের আলমারিতে সাইনাইডের ছোট্ট একটা শিশি আছে। খুঁজলে অবনীশের আঙুলের ছাপ পেলেও পেতে পারেন। এবার বাকি কাজটা আপনারাই করুন, এসব আপনাদেরই ভালো আসে। হাতে নাতে রিভলভার নিয়ে খুনি ধরতে যেতে আমার অ্যালার্জি। তবে আর একটা কথা, খুব বেশি দেরি করবেন না। বাচ্চা হওয়ার পরই কিন্তু জয়ন্তীরও মৃত্যু হবে। এটা সন্ন্যাসীর নয়, আমার ভবিষ্যৎবাণী।
রাত তখন অনেক হয়ে গেছে, প্রায় 11টা। নিচে নীলদের ডিনার সেট থেকে হৈ হৈ শব্দ ভেসে আসছে। সাত্তকী বসু আর সত্যেন্দা ছাড়া সকলেই এখানে আছেন। খাওয়া দাওয়ার বন্দোবস্ত মাসিমাই করেছেন। পেটু সত্যেন্দা আজ অবশ্য আসরে নেই, কারণ বেশি দেরি করার সময় বোধহয় ওদের হাতে আর নেই। আমার খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না, অল্প কিছু মুখে দিয়েই চলে এসেছি ওপরে। সিগারেট টানতে টানতে ভাবলাম, অবনীশ কী জন্য খুন করলো? বংশের নিয়ম বজায় রাখতে, নাকি তার ভালোবাসার ঈর্ষায়? ইতিমধ্যে নীল যে কখন এসে পড়েছিল তা বুঝতে পারিনি। দেশলাই জ্বালার শব্দে মুখ ফিরিয়ে দেখি ও আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। হাসতে হাসতেই বলল, তুই কি ভাবছিস বলবো? বলো। তার আগে বলি, তুই কি হলপ করে বলতে পারিস সজু, যুধিষ্ঠির প্রমুখ পঞ্চপাণ্ডবের বাবা পাণ্ডু, তার মনে কোনো খেদ আর ঈর্ষা ছিল না? পিতার যৌবন অক্ষমতাজনিত কারণে জগতে যার পরিচয় ক্ষেত্রজ সন্তান হিসাবে, আর অভিশাপের ভয়ে ভীত যে পুরুষ নিজের দুটি স্ত্রীকে অন্য পুরুষের অঙ্কুশশয়নী হতে দেখে সন্তানের কারণে, তুই কি বলতে চাইবি ধর্মীয় অনুশাসন মেনে নিয়েও তার মনে কোনো খেদ আর যৌবনের ঈর্ষা ছিল না? ছিল, তাই তাকে মরতে হয়েছিল। সে প্রচণ্ড খেদ আর পুরুষ ঈর্ষার আগুনে পুড়ে। সমাজ আর সংসার পাল্টাচ্ছে, অবনীশের পাল্টাতে দোষ কি? আমার ভয় হচ্ছে অবনীশ না আবার বিপ্রদাসকে খুন করে বসে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। রহস্যবেদী নীলের একটি প্লেলিস্টও তৈরি করা আছে, আপনারা সেটি শুনে আসতে পারেন। এবং আপনাদের যাতে নোটিফিকেশান মিস না হয় সেই জন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।